আমার ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা আমার গেট তালা মাইরা দিছে, কিন্তু আমি ঘর ভাড়া দিতে পারি না। ঘর ভাড়া হচ্ছে মাত্র ৭,০০০ টাকা, কিন্তু আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। তারপর এমন অসময় গেছে আমরা 2 দিন 1 দিন না খাওয়া ছিলাম। আমি সেটা প্রথম বুঝি নাই, পরে বুঝলাম যে সে ইয়াবা খায়। নেশা করলে আর ইয়াবার সাথে আসক্ত। এই বিজনেস করতে করতে আমি আমার সব কিছু শেষ করছি। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টাকা পয়সা লেনদেনের জন্য। আমার বেবিটা নষ্ট হয়েছে। আমার একটা বেবি কনসেপ্ট করি, আমি একদিনও বেডে রেস্ট নিতে পারি না। মানে ডিভোর্সটাই কেন দিসলা, মানে ঢং করে ডিভোর্স কেন দিসলা বল? ডিভোর্সটা দেওয়ার কারণটা হচ্ছে যে সে আমার সাথে একটার পর একটা ভুল করছে। মানে তার বিয়ের পর থেকে আমি তার জন্য স্ট্রাগল করতেছি। কিরকম বলতে, আমাদের যখন বিয়ে হয় তো আমি তখন বিয়ে তাকে করতে চাইনি, সে আমাকে পছন্দ করতো। আর আমি হচ্ছে ম্যারেড ছিলাম তখন, আর সে তখন আনম্যারেড ছিল। তো ওইখান থেকে সে আমাকে পছন্দ করে কোনো কারণে, বিবাহিত অবস্থাতেই। হ্যাঁ, বিবাহিত অবস্থা। তখন তোমার স্বামী কোথায় থাকেন ওই সময়? তখন আমার যখন বিয়ে হয় যার সাথে, তো তার সাথে বিয়ের 3 দিন পর থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দূরত্ব বেড়ে যায়। কারণ সে হচ্ছে অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল। তাহলে তোমার সে ওই মেয়েটার সাথে ব্রেকআপ করে মানে আমাকে ফুট করে বিয়ে করে ফেলে, পছন্দ করে বিয়ে করে ফেলে। মানে খুব অল্প সময়ের মধ্যে, কোনো প্রেম ছিল না, কোনো কিছু না। সে আমাকে ফেসবুকে দেখছে, পরিচয় হয়েছে, ওইখান থেকে বিয়ে করে ফেলে ফ্যামিলিগতভাবে। তো সেই জায়গা থেকে আমি পরে বিয়ের 3 দিন পরেই আমি বুঝলাম তার মধ্যে চেঞ্জ। তারপর আমি এটা নিয়ে অনেক ডিপ্রেশনে চলে যাই, এবং তখন আমি আস্তে আস্তে ওনার কী সমস্যা এগুলো বোঝার চেষ্টা করি। পরবর্তী আস্তে আস্তে আমি জানতে পারি উনি একটা মেয়ের সাথে রিলেশন, আর এটা নিয়ে আমাদের প্রতিনিয়ত ঝগড়া। আর আমাকে তখন ওই পর্যন্ত উঠাই দেয়নি, শ্বশুরবাড়িতে আমি তখন যাই, মানে উঠাই দেয়নি, আমি আমার বাসায় থাকতাম। উনি বলছে যে আমার পরীক্ষা শেষে আমাকে উঠাই নেবে। কি পরীক্ষা? মানে আমি তখন ইন্টারে পড়ি। তো এই জন্য আমি আর তখন আমার বাসায় ছিলাম। আর তখন আমি যখন সে আসতো, মাঝে মধ্যে আসতো, তখন আমি তার মধ্যে চেঞ্জগুলো আমি ট্রাই করি বের করা, যে কেন এরকম হচ্ছে। পরে আমি আস্তে আস্তে জানতে পারি 6 মাস পরে যে সে অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। সে ওইখানে রাগ করে সে আমাকে হুট করে বিয়ে করে। তা এখন আমার কথা তখন যে তুমি কেন আমাকে বিয়ে করতে গেলে, আমার লাইফটা কেন নষ্ট করলা। তো সেই জায়গা থেকে আমি পুরো একদম মানে পাগল হয়ে গেছিলাম, মানে সুসাইড করার চিন্তা করতেছি, মরে যাব এই সেই। তো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমি একটা জবে ঢুকি, যেন আমি আমার মনটা ফ্রেশ করতে পারি। তো ওইখান থেকে আমার হচ্ছে যে সেকেন্ড হাজব্যান্ড, তার সাথে আমার পরিচয়, এবং সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি জানতাম না। তখন কি তুমি পর্দা করতে হবে? না, তখন আমি পর্দা করতাম না, আমি পরবর্তীতে আর কি পর্দা করি। তো তখন সে আমাকে যখন পছন্দ করে, কিন্তু আমি তো, সে জানতো না প্রথম যে আমি ম্যারেড। তো পরে আর কি সে জানার পরে এখন আমি বলি যে না, আমার পক্ষে সম্ভব না। এখন হিস্টোরি অনেক, জাস্ট আমি যতটুকু বুঝার বলতেছি। তো পরবর্তীতে আমি তাকে মানে কোনোভাবেই যখন দেখতেছি সে আমার প্রতি উইক, তখন আমি ওইখান থেকে চলে আসার ট্রাই করি। তখন সে আমাকে আর ওইখান থেকে আসতে দেয় না, যে সেকেন্ড হাজব্যান্ড। তো পরে আমি চিন্তা করি যে আমার যে ফার্স্ট হাজব্যান্ড, সে যেরকমই হোক না কেন, আমি তার সাথে সংসার করতে চাইছি। তো আমি চাইছি যে ওইখান থেকে আমি জবটা ছেড়ে দিয়ে আমি গ্রামে চলে যাব। আমার শাশুড়ি যে, তারা অনেক ভালো ছিল, এবং তারা সবসময় আমাকে অনেক সাপোর্ট করতো। মানে তার অল ফ্যামিলি মানুষ আমার সাথে অনেক ভালো ছিল, শুধু আমার হাজব্যান্ডের সাথে ওনার মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং আমার শাশুড়ি বলতো যে যত কিছুই হোক না, তোমার জায়গায় কেউ আসতে পারবে না। মানে এত আমাকে করতো, সাপোর্ট করতো। তো আমাকে শাশুড়ি বলছে যে তুমি চলে আসো আমার সাথে, আমি দেখব যে আমার ছেলে কি করে। তা আমি এই জন্য চলে যেতে চাইছি। তো সেই জায়গা থেকে সে আমাকে যেতে দিবে না, বলে কি যাওয়া যাবে না, এখন জব ছাড়া যাবে না। তো তখন আমি না মানে কী যে হয়েছে আমি নিজেও জানি না। মানে আমি না মানে অল্পতেই অনেক মানুষকে বিশ্বাস করে ফেলে, এটাই আমার দুর্বলতা। তো আমি তখন কি করছি, সে আমাকে একদিন সারাদিন আমাকে বুঝাইতে না হঠাৎ করে আমার মনটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। আমি তখন তার কথায় রাজি হয়ে গেলাম। আচ্ছা, যেখানে তো আমি ওইখানে আমার হাজব্যান্ড ভালো না, যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং, তো সেই জন্য আমি আর কি তখন রাজি হয়ে গেছি তার কথায়, যে সে বলছে আমাকে অনেক ভালোবাসে, হ্যান ত্যান এগুলো বলাতে আমি তখন রাজি হয়ে গেলাম। তো তখন আমি তাকে বিয়ে করার একটা করি। তখন আমার হাজব্যান্ডকে, আমি যে ফার্স্ট হাজব্যান্ড, তাকে ফোন দিয়ে বলি যে আপনার সাথে আমি ডিভোর্স করে ফেলবো। তখন তো সে মানে পাগল হয়ে গেছে, কারণ সে বোঝে নাই যে তাকে আমি অ্যাভয়েড করতেছি, তার মানে যে সে কখন ডিভোর্স দিবে।
কিন্তু তার সাথে কিন্তু আমার অনেক অনেক মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সে আমাকে ২-৩ মাস কোনো যোগাযোগ করে নাই, ভরণ-পোষণও দেয় নাই। তো এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, যেহেতু আমার ফ্যামিলি আমাকে সবকিছু দেখত। তো তখন সে যখন জানে যে আমি তাকে ডিভোর্স দিব, তখন সে আমার ফ্যামিলিকে জানায়, যেহেতু ফ্যামিলিগতভাবে বিয়ে হইছে। তো জানানোর পরে আমি আম তাকে আমাকে ফ্যামিলিতে ডাকে। সবাই মিলে মিটিং বসে। ওইখান থেকে আমার হাসব্যান্ড, ১ম হাসব্যান্ড, সে সারারাত আমার পা ধরে বসেছিল যে, "তুমি আমাকে ডিভোর্স দিও না। আমার ভুল হইছে। আমি আর ডিভোর্স আমি চাই না তুমি।" সে জানতেছে যে আমি অন্য একজনকে বিয়ে করব। তারপরও সে আমাকে রিকোয়েস্ট করতেছে, "তুমি থাকো, তুমি থাকো। ভুল হইছে।" আমার মা আমাকে মারতেছে, আমার বাবা আমাকে মারতে আসতেছে। তো আমি না, তখন তাকে যে আমি কথা দিছি, ওইটাই আমার হচ্ছে মাথার মধ্যে কাজ করতেছে যে না, আমি ওকে বিয়ে করবই। আর যেহেতু একটা নিয়ে মানে ছড়ায় গেছে, এখন আমি যদি আবার সংসার করতে চাই, তখন তো এটা নিয়ে কথা হবে অনেক। তো আমি আর চিন্তা করছি, যেটা হইছে তো হইছেই। তো আমি এখন আমার যে সেকেন্ড হাসব্যান্ড, সে আমাকে ওয়েট করতেছে আমাকে নেওয়ার জন্য। রাতের বেলা বাইরে দাঁড়ায় রয়েছে, আমি আর যেতে পারিনি। পরের দিন সকালবেলা আমি বের হয়ে আসি আর উনি অফিসে চলে যায়। তখন আমার বড় বোনের বাসায় এই ঘটনাটা ঘটে। তারপর আমি ওইখান থেকে চলে আসি। এই যে চলে আসি, তারপর ওনাকে ডিভোর্স দিই। তারপরে আমার শ্বশুরবাড়ি, যে আমাকে এখন দ্বিতীয়বার বিয়ে করে, তার শ্বশুরবাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই জেনে যায় যে তার ছেলে বিয়ে করছে। এবং আমি যেহেতু ম্যারেজ ছিলাম, তাদের তো একটা কমপ্লেন ছিলই। যার কারণে সবাই মানে দেখছে যে কি না কি বিয়ে করছে, কারে না কারে বিয়ে করছে। তো সবাই অনেক উল্টাপাল্টা কথা বলছে, যে সবাই ভাবছে যে আমার মনে হয় বিয়ে বাচ্চা আছে, এই সেই, এগুলা মিথ্যা লটাইছে। কিন্তু আসলে আমার বেবি নাই, কারণ আমি তো তার সাথে ওইভাবে সংসারই করিনি। তো পরে আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে চলে আসে এই কথা শোনার পরে। আর যেই অফিসে আমি জব করতাম, ওই অফিসের লোকজন ওইখান থেকে একটা ছেলে আমাকে পছন্দ করতো। এখন ও চাচ্ছে না যে আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে, মানে দ্বিতীয় হাজব্যান্ড। এখন তারা আমার হাজব্যান্ডকে আটকায় রাখছিল প্রথম। দ্বিতীয় দিন মানে পরের দিন সকালবেলা যখন আমরা বিয়ে মানে চিন্তা ভাবনা করতেছে আমরা ডিভোর্স দেব, তখন তারা আমার হাজব্যান্ডকে আটকায় রাখছে। সে ওইখান থেকে কোনোভাবে ছুটে আমার হাজব্যান্ডের পা ধরে বসে আছে যে অন্য মেয়েকে বিয়ে করে, কিন্তু আমাকে যেন বিয়ে না করে। তো এটা হচ্ছে তাদের কমপ্লেন ছিল। তো তখন সে কোনোভাবে, সে যেহেতু আমাকে পছন্দ করে, আমাকে তো বিয়ে করবি, তখন ওইখান থেকে সে চলে আসে, এসে আমাকে কোনোভাবে ওইখান থেকে চলে আসে। আমরা তারপর একসাথে হই এবং আমাদের কাছে যে টাকা ছিল আমার হাজব্যান্ডের কাছে, সেই টাকাটা পর্যন্ত ওনারা রেখে দেয় যেন বিয়ে করতে না পারে। তো ওইখান থেকে যতই হোক অনেক যুদ্ধ করে আমরা একসাথে মানে বিয়ে করে একটা করি, ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তখন আমার শ্বশুরবাড়ির থেকে লোকজন এসে পড়ে। আসার পরে তারা অনেক, এটা নিয়ে অনেক কিছু হয়। তা আমি আবার তখন আমার এক রিলেটিভের বাসায় চলে আসি, যেহেতু আমার বাসা থেকে আর কেউ নিবে না। তো তখন আমার শ্বশুরবাড়ির লোকজনকে আমার হাজব্যান্ড বোঝায় যে এরকম এরকম। পরে ওনারা কোনোভাবেই মানে না। পরে অন্য জায়গায় একটা যে আন্টির বাসায় থাকতো আমার হাজব্যান্ড, ওইখানে ওনারা বলে যে তুমি তোমার বউকে নিয়ে আসো। তো ওইখানে আনে। এদিক দিয়ে আমরা ডিভোর্স দিয়ে দিছি ওনাকে। তো ৩ মাস ওয়েট করতে হবে। তা আমি তো আর ওদের সাথে কোনো যোগাযোগই করতেছি না। আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ নেই, কারণ তারা কেউই চায় না যে আমি তাকে ডিভোর্স দিই। আর তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব দিক দিয়েই ভালো ছিল। আর সেও একটা ভালো কোম্পানিতে জব করত। তো পরবর্তীতে আমার যে হাজব্যান্ড, উনি আমাকে নিয়ে যায়। তো আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তখন তারা আমাকে পছন্দ করে, মানে আমার শ্বশুর সে আমাকে পছন্দ করে। তারা যখন ভাবছে যে হয়তো বা আমি বয়স্ক হইতে পারি বা অন্যরকম হইতে পারি, তাও দেখছে যে না, আমি তো অল্প বয়সে একটা মেয়ে, বা আমার এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারা এই জিনিসটা আস্তে আস্তে বুঝে। তো আমার শাশুড়ি 7 দিন পরে আমাকে মেনে নেয়, বা আমাকে ব্যবহার আচরণ দেখে তারা 7 দিন পর মেনে নেয়, স্বাভাবিক হয়। তো আমার পরে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়িকে বাড়িতে পাঠায় দেয়। এই 7 দিন পর্যন্ত আমি বাসায় ছিলাম, একটা ওয়াইফ যেভাবে বাসায় থাকে ওইভাবে ছিলাম। তারপর থেকে, তখন আমি রোজার মধ্যে বিয়ে করছি, তারপর থেকে আমার জীবনে স্ট্রাগল শুরু। কিরকম? সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে মানে যেখানে আমি জব করতাম, সেটা আমি জানতাম না যে সেটা মানে তার নিজের ব্যবসা। তো এখন সে ওইখানে অনেক টাকা লস, তার আমরা যখন ছিলাম তখনই সে লসে ছিল। আমরা এটা বুঝতাম, কিন্তু আমরা এটা অতটা ফিল করি নাই যে এটা কী হইতে পারে বা কী, যেহেতু আমরা ওইখানে ছিলাম, তো কোনো কিছু বুঝি নাই। পরে দেখি যে একটা পর্যায়ে আমরা সব কিছু জানতে পারি যে অনেক টাকা ঋণ, প্রায় লক্ষ লক্ষ টাকা, 50-60 লক্ষ টাকার উপরে ঋণ। তো
তো এখন এই দিক দিয়ে হচ্ছে শোরুমের বিজনেসটাও ভালো চলতেছে না, ওনার যে বিজনেসটা সেটাও ভালো চলতেছে না। এখন অনেক টাকার ভাড়া, প্রায় 5-6 লাখ টাকা খরচ, ভাড়া, এগুলো সব কিছু দিতে গিয়ে অনেক লস হচ্ছে দিন দিন। তো তখন আমি বললাম যে এটা ছেড়ে দিয়ে আমরা ছোটোর মধ্যে করেই দেখি, আমরা আস্তে আস্তে আগাই আর মানুষকে ঋণ দিই। তো এরপর থেকে আমি তার সাথে বিজনেসে জড়িয়ে যাই, কারণ যেহেতু আমি ওই সেক্টরেই ছিলাম। তো ওইখান থেকে আমি একসাথে জড়াই যাই, আমরা যেহেতু চিন্তা করছি, আর তখন আমি পর্দা করতাম না। তো তখন আমি চিন্তা করছি যে হাজব্যান্ডের সাথে থাকে, হাজব্যান্ডেরও ভালো হলো, আমরা দুইজন মিলে একসাথে বিজনেসটা দাঁড়া করে। আর অন্য মানুষ যারা ছিল, তার পার্টনার ছিল, আমাকে বিয়ে করার কারণে তার পার্টনারও চলে গেছে, কারণ তারা চিন্তা করছে আমি যখন ছিলাম না, তারা যেভাবে খুশি সেইভাবে টাকা পয়সা এখান থেকে নিতে পারছে। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি ছিলাম সেলসে, কিন্তু অনলাইন সেলসে ছিলাম। আর তার মানে আমাকে সবাই বিশ্বাস করতো অনেক, আমার সামনে অনেকে অনেক কথা বলতো। আমি তো এই কথাগুলো প্রথম মানে এইভাবে নর্মালভাবে দেখছি, এখন যেহেতু বিয়ে হয়েছে তখন আমি মাথায় এখন বুঝতেছি। তারা বলতো ব্যবসার মধ্যে টাকা পয়সা অনেক আসতো, কিন্তু এগুলা আমার হাজব্যান্ডের কানে যেত না, এই টাকাগুলো খরচ হয়ে যেত। এবং যে অ্যাকাউন্টসের ছিল, সেই অ্যাকাউন্টসের মেয়ের সাথে তাদের অনেক দ্বন্দ্ব ছিল, কারণ সে সব কিছু হিসাব রাখতো। তাকে এখান থেকে উঠায় দেওয়ার জন্য তারা অনেক এটা নিয়ে প্ল্যান করছে, এবং আমাকে বলতো যে আপনি ওনাকে বাদ দিয়ে দেন, আপনাকে এখানে বসাবো। আমি বলতো না, কেন, আমি আরেকজনের চাকরি আমি কেন ইয়া করবো। তো আমাকে এইভাবে বলতো। তখন আমি তারা যখন আমার সাথে এগুলো বলছে, তখন তো বুঝতে পারছে যে আমি যদি এখন বউ হয়ে গেছি, তাহলে তারা আমি এই জিনিসটা এখন হতে দিব না। তো এর জন্যে আমার বিয়ের পর থেকে তারা আমার হাজব্যান্ডের সাথে পোল্ট্রি নেয়, কারণ হচ্ছে তারা আগের মতো আর টাকা পয়সা নিতে পারবে না। এবং আমার চোখের সামনেই দেখছি যে তারা টাকা খরচ করছে। মানে সেলস গার্ল থেকে যখন আপনি কোম্পানির মালিক হয়ে গেছেন বিয়ে করে, তারপরে আর আপনারা তো সহ্য করতে পারতেছে না। তো এই জন্য তারা আর কি তখন সরে যায়। সরে যাওয়ার পরে তো এখন একদিক দিয়ে ভালো হয়েছে যে আগের মতো আর টাকা পয়সাগুলো নষ্ট হবে না। আর আমি যখন ছিলাম তখন তো আমি চাইবো না যে আমার হাজব্যান্ডের কোনো খারাপ হোক, টাকা নষ্ট হোক। তো তারা এক পর্যায়ে, আমার হাজব্যান্ড কিন্তু মানে অনেক টাকা ইনকাম করছে, কিন্তু কখনো তার হিসাব ছিল, সে আনলিমিটেড টাকা খরচ করছে, কিন্তু মনে করেন যে টাকা কোথা থেকে খরচ হচ্ছে সে এগুলোর হিসাব নেয় না ঠিক মতন। তো এই জন্য না তার বিজনেসটা এই অবস্থা, নাহলে আজকে আমার হাজব্যান্ড অনেক বড় ব্যবসায়ী থাকতো। তো যখন আমার সাথে আপনি সম্পর্কের মধ্যে ঢুকেন, আপনার ঝামেলা একটু লাগবে কোথেকে? না, এইগুলো নিয়েই আমাদের বিজনেস মানে শুরু, সংসার জীবনটা এখন আর কি স্ট্রাগলের মেন জায়গাটা সেটা হচ্ছে যে এখন আমরা বিয়ের পরে আমাদের এত খারাপ অবস্থা হয়ে যায় যে আমার হাজব্যান্ড আমাকে ঈদে একটা জুতা ছিঁড়ে গেছিলো, জুতা কিনে দিবে সেই অবস্থানটা ছিল না, কিন্তু আমরা 2-3 লাখ টাকা কিন্তু অলরেডি মানুষকে দিছি ঈদের সময়, কিন্তু আমার জুতা কেনার মতো তার অবস্থানটা ছিল না। মানে ছিল, কিন্তু আমি চাইনি যে এটা আমাকে দাও, সেটা তার ফ্যামিলির পিছনে খরচ করো। মানে আমি কখনোই চাইনি যে আমার অত লোভ লালসা, এটা আমার কখনোই ছিল না। তো আমি বলছি যে যেই টাকাটা আছে ওই টাকাটা তুমি বাড়িতে যাবা, তো তোমার খরচ হোক। তো আমি তখন নেই, কিন্তু আমরা 2-3 লাখ টাকা কিন্তু মানুষকে পিছনে খরচ করছি। তো এইভাবেই কিন্তু আমরা যেইভাবেই ছিলাম আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম। হয়তো বা অভাব অনটন ছিল, লাখ লাখ টাকা খরচ করতেছি, কিন্তু আমাদের কাছে কোনো টাকা আমরা খরচ করতে পারতেছি না, কারণ মানুষের ঋণ দিচ্ছি। একটা সময় এমন হয়েছে যে আমার হাজব্যান্ড কারো কাছ থেকে 1,000 টাকাও ধার নিতে পারে না, কারণ সে যে কারো কাছে চাইবে সে চাইতেও পারে না। তো আমি কী করতাম, বিভিন্ন জায়গা থেকে মনে করেন আমার পরিচিত যারা ছিল তাদের কাছ থেকে বিভিন্নভাবে আমি টাকা পয়সাই না, আমি কম বেশ যাই হোক আমি চেষ্টা করতেছি। আমার হাজব্যান্ড, আমি রাত দিন পরিশ্রম করছি বিজনেসটা দাঁড়া করানো, যে এমনও দিন গেছে আমি সারাদিন আমার প্রতিষ্ঠানে ছিলাম, যেন আমি থাকলে আমাদের কাজটা হবে। আমি 30-40 জন মানুষের রান্না করছি, করে খাওয়াইছি, তারপর আবার বিজনেসও দেখছি, সব কিছু আমি একা একা করছি। তো আমি অনেক পরিশ্রম করছি, এমনও সময় গেছে অনেক টাকা ছিল আমার ঘর ভাড়ার জন্য, বাড়িওয়ালা আমার গেট তালা মাইরা দিছে, কিন্তু আমি ঘর ভাড়া দিতে পারিনি। ঘর ভাড়া হচ্ছে মাত্র 7,000 টাকা, কিন্তু আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, কিন্তু 7,000 টাকা ঘর ভাড়ার জন্য আমার ঘরে তালা মেরে দিছে, এবং আমার স্টাফরা গিয়ে আমাকে ওইখান থেকে সেভ করছে। তারপর আমি কখনো আমার হাজব্যান্ডের কথা আমার ফ্যামিলিকে বলি নাই, বা আমি কখনো আমার ফ্যামিলিকে বলি নাই যে আমি কষ্টে আছি। তারপর এমনও সময় গেছে আমরা একদিন না খাওয়া ছিলাম, তার একটা ফ্রেন্ড এসে আমাদেরকে মানে তার বাসায় নিয়ে খাওয়াইছে। মানে এরকম অনেক সময় গেছে। তারপর একটা সময় হয়েছে
যে আমরা ওইখান থেকে ছেড়ে দিই, যেখানে আমাদের প্রতিষ্ঠানটা আগেরটা তো আমরা ছেড়েই দিছি, পরবর্তীতে যেখানে আমরা গেছি মানে তার ওইখানে ছেড়ে দিয়ে আমরা এখন আরেকটা জায়গায় শিফট হই। এখন শিফট হই পরে আমরা দেখি কি আমরা এই প্রতিষ্ঠানটা রাখতে চাইছি, এই প্রতিষ্ঠানটা রাখতে চাইছি, দুইটাই রাখতে চাইছি, যে আমাদের দুইটাতে আমরা দুই রকম প্ল্যান করছি। ওকে, ব্যবসায়িক গল্প বাদ, এবার আপনি বলেন এই ডিভোর্সটা কেন আসলো? হ্যাঁ, এখন হচ্ছে এইভাবে হচ্ছে আমরা মানে আমি অনেক কষ্ট করে বিজনেস করে আপনার জামাই বিদেশে চলে গেল না পেরে। হ্যাঁ না, এখন আমরা হচ্ছে ওইখান থেকে আমরা আবার ব্যবসা দাঁড়া করায় ফেলি, অনেক ভালো একটা জায়গায় অবস্থান তৈরি করি। তো আমরা কিন্তু অনেক কষ্ট করি, যেটার কোনো মানে শেষ নাই। তো এখন হচ্ছে যে শেষ পর্যায়ে এসে আমরা যখন নতুন করে বিজনেসটা দাঁড়া করানোর পরে আমি তাকে বলি যে দেখো তুমি ঠিকমতো মনোযোগী হও, বিজনেসে মনোযোগী হও, তাহলে কিন্তু আমরা আর ইয়ে করব না। কিন্তু সে কি করতো, যখন একটু ভালো অবস্থান হইতো বাসায় বসে বসে ঘুমাইতো। আমি তারে বলতাম, সে যাদেরকে আমি পছন্দ করতাম না তাদের সাথেই যে চলতো, চলে নেশা করতো, নেশা করতো। হ্যাঁ, ইয়াবা খাইতো। আমি সেটা প্রথম বুঝি নাই, পরে বুঝলাম যে সে ইয়াবা খায়, নেশা করলে আর ইয়াবার সাথে আসক্ত। তারপর আমি আমার শোরুমে এসে বসে খাইতো, মানে সে প্রতিষ্ঠানে বসেও খাইতো। আমি একদিন বলি যে কি গন্ধটা কি, যখন আমি নতুন প্রতিষ্ঠানটা নেই তখনই আমার মানে একদম কুফা হয়ে গেছে। প্রতিষ্ঠানটা একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি এইগুলা চলে তাহলে কি আল্লাহর রহমত থাকে? কখনই থাকে না। আস্তে আস্তে দেখি আমার বিজনেস খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। প্রথম ভালো ছিল, যখন সে আবার ওইটার সাথে জড়িয়ে যায় তখন আস্তে আস্তে দেখি আগেও খাইছে, কিন্তু আমি এগুলো বুঝি না, কারণ আমার হাজব্যান্ডকে আমি মানে অনেক বিশ্বাস করি। বলতাম অন্য মানুষ খায় কিন্তু সে খায় জানে না। তো আমি দেখি যে বাসার মধ্যেও গন্ধ, পরে দেখি ও শোরুমের মধ্যেও এরকম গন্ধ। পরে আমি বুঝলাম যে পরে আমি জানতে পারছি আমার স্টাফদের মাধ্যমে যে সে এগুলো করে, যার কারণে তার মেজাজ সবসময় খিটখিটে থাকে। আমি যদি তাকে ভালো কথাও বলি, সে আমার কথাটা কি করে রাগান্বিত হয়ে শোরুমের মধ্যে মানুষের সামনে আমাকে মারতে আসে, এরকম করে। কিন্তু তারপরও আমি এগুলো মাইনা নিয়ে আমি করছি। হঠাৎ করে একদিন সে বলে মানে তার ব্যবসা আমার হঠাৎ করে আবার খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি তাকে বলতেছি দেখো প্ল্যান করো কিভাবে ভালো হয়, কিভাবে আমাদের বিজনেসটা আবার ঠিক মতন করা যায়। তো আমরা যদি আবার খারাপ অবস্থা হয়ে যায় তাহলে কিভাবে হবে? সে কি করতো, খালি সিগারেট খেবে, বাসার মধ্যে বসে থাকবে, মানে কি যে করে। মানে আমি তাকে বলতেছি যে তুই বিজনেসে মনোযোগ দাও, সে বিজনেসে মনোযোগ দেয় না। তখন সে হঠাৎ করে বলে যে সে বিদেশ যাবে। এদিক দিয়ে আমাকে একদিন একটা কাস্টমারের কারণে আমাকে সারাদিন থানার মধ্যে আটকায় রাখে। কিন্তু এর আগে তার বিভিন্ন পাওনাদারের কারণে তাকে থানায় আর কি থানাতে নিয়ে যায়। আমি তাকে ছুটায় নিয়ে আসতাম। কখনো কোনো বড় ভাই, এলাকার পরিচিত কাউকে ফোন দিতাম না, আমি আমার হাজবেন্ডকে গিয়ে সবসময় আমি নিয়ে আসতাম। কারণ আমি চিন্তা করতাম যে আমাদের তো টাকা পয়সা নেই, এখন আরেকজনকে নিতে গেলে তারা টাকা পয়সা চাবে। তো আমি সবসময় আমি আমার জায়গা থেকে আমি সবসময় জামিনদার করে নিয়ে আসছি। এখন হঠাৎ করে একটা কাহিনী ঘটলো যে আমাকে পুলিশের কাছে যেতে হয়। আমি সারাটা দিন আমি ওই থানার মধ্যে ছিলাম। আমি যে টাকা দিয়ে ছুটে আসবো সেই অবস্থাটা আমার ছিল না। আর তাদের কথা ছিল যে তারা টাকা না দেওয়া পর্যন্ত এখান থেকে যেতে দিবে না। আমার হাজব্যান্ড সে বাসায় বসে ঘুমাচ্ছে। আমি তখন এত কষ্ট লাগছে যে এই মানুষটা যতবার বিপদে পড়ছে আমি তার কাছে গেছি। শেষ পর্যন্ত একটা ভ্যান ড্রাইভার বউ গিয়ে আমাকে যাইয়া ওইখান থেকে নিয়ে আসছে জামিনদার হয়ে। তা আমার হাজব্যান্ড কখন ফোন দিছে, যখন একদম রাত হয়ে গেছে, যখন আমি চলে আসবো তার কিছুক্ষণ আগে সে আমাকে ফোন দিছে, মানে খবর নিছে শোরুমে যে ম্যাডাম কোথায়। তখন সে বলতেছে যে উনি এরকম থানার মধ্যে টাকা না দিলাম, কিন্তু সে আমাকে আনতে গেল না। তখন আমার অনেক খারাপ লাগছে। তারপরে আমি কি করব, মাত্র 20,000 টাকার জন্য, বেশি টাকাও না, 20,000 টাকার জন্য, কিন্তু ওই সময়টা 20,000 টাকা অনেক কিছু ছিল। তো আমরা মনে করেন যে কি বলবো, তখন আমার মনে অনেক কষ্ট লাগতেছে, অনেক মানে খারাপ লাগছে। সে আমাকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসার পিছনেও যে তার যে একটা দায়িত্ব, ওয়াইফের প্রতি একটা দায়িত্ব, আমি যে তার ভালো চাচ্ছি, সে অন্য মানুষকে প্রায়োরিটি দিবে কিন্তু আমাকে প্রায়োরিটি কম দিত। আমি তাকে বলছি, আমি ইভিলিতে মাল দিছি, আমরা অনেক টাকা ওইখানে ধরা খাই। আমি যেদিন ইভিলিতে মাল দেয় তখন আমি না করি যে তুমি ইভিলিতে প্রোডাক্ট দিও না, যেহেতু এখন খারাপ অবস্থা ইভিলিট, আমাদের কিন্তু এখন খারাপ অবস্থা, এইগুলো দিতে গেলে আমাদের আরও বিপদে পড়তে হবে। সে আমার কথা না শুনে সেই ইভিলিতে মাল দেয়। তার কিছুদিন পরেই কিন্তু রাসেল ভাই অ্যারেস্ট হয়।
তো আমার কথা কিন্তু শুনে নেই, পুরা শোরুমের মানুষ জানে যে আমি তাকে না করছি, সে আমাকে মারতে আসছে মানুষের সামনে, কিন্তু আমি যে তার ভালো চাইছি সে এটা করে প্রায় 4-5 লাখ টাকার মতো মাল দিছে, সেই টাকাগুলো পাইনি আমরা, কিন্তু আমাদের যারা ছিল তাদেরকে আমরা টাকা দিয়ে দিছি। তো তার কিন্তু এই প্রত্যেকটা ভুলের কারণেই কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে, নাহলে কষ্ট করতে হইতো। আমার একটা বেবি কনসেপ্ট করি, আমি একদিনও বেডে রেস্ট নিতে পারি না, কারণ আমি চিন্তা করি আমি যদি শোরুমে না যাই আমার হাজবেন্ডকে বলবো, সে কি করবে, সে অন্য কাজে ব্যস্ত থাকবে, শোরুমের মনোযোগ হবে না। সেই বেবি কনসেপ্ট হওয়ার পরও আমি তার সেই শোরুমে গিয়ে আমি সময় কাটাইতাম, সময় দিতাম শোরুমে। এই সময় দেওয়ার কারণে আমার বেবিটা নষ্ট হয়ে যায়, 3 মাসের বেবিটা আমার নষ্ট হয়ে যায়, কারণ ওই যে আমি রেস্ট নিতে পারিনি, দৌড়াদৌড়ি করছি, তো যার কারণে আমার বেবিটাও নষ্ট হয়ে যায়। তো তার বিজনেসের জন্য এই বিজনেস করতে করতে আমি আমার সব কিছু শেষ করছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টাকা পয়সার লেনদেনের জন্য, আমার বেবিটা নষ্ট হয়েছে, আমি আমার যেই সময়টা সংসার করার সময় সেই সময়টা আমি বিজনেসের টাইম দিছি, তারপরও আমি আমার হাজবেন্ডের কাছে ভালো হইতে পারলাম না। যে লোক নেশা করে সে কোনো মতে, আমি তাকে অনেকবার বলছি, দেখো তুমি ভালো মানুষের সাথে চলো, সে একটা ভালো মানুষের সাথে চলে না, সে চলেই হচ্ছে নেশাখোরদের সাথে। নেশাখোরদের সাথে যখন চলে, আমি এত বিশ্বাস করতাম তাকে, তখন আমি বুঝতাম না যে কিভাবে তার মেজাজ খিটখিটে থাকে কেন। বিদেশে যাওয়ার পরে তাহলে ডিভোর্স কেন দিলেন? বিদেশে যাওয়ার পরে এই যে এখান থেকে পরে সে বিদেশ যাওয়ার একটা প্ল্যান করে যে সে বিদেশ যাবে, সেই তার বন্ধুদের কথায়, আমার কথায় না, তার বন্ধুদের কথায় সে বিদেশ যাবে, তাও আবার একটা ভালো একটা কান্ট্রিতে যাবে। এখন ওইখানে যেতে তো অনেক টাকা লাগবে, তো এখন সে ব্যবসা বাণিজ্য বন্ধ করে তার ব্যবসা মনোযোগ নেয়, সে বিদেশ যাবে। আচ্ছা ঠিক আছে, বিদেশ যাবে, টাকা টুকা তো সমস্যা, তারপরও ফ্যামিলি ওনাদেরকে বলে টলে এক পর্যায়ে রাজি করে সে বিদেশ যায়। আমি ভাবছিলাম বিদেশ গেলে হয়তো বা সে চেঞ্জ হবে, বেশি পাওয়া যায়। বিদেশে গিয়ে সে আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আগে তো আমাকে লুকায়া করতো, মানে একটু না জানায় করতো, সে এখন প্রতিদিন মদ খায়। আর বিদেশ তো অনেক মুক্ত, ইজি, সে বিদেশ গিয়ে এখন প্রতিদিন মদ খায়। তো আমি আর কি সেটা জানতাম না। প্রথম 6 মাস সে বিদেশ গেছে, তার কাগজপত্র করার জন্য আমি টাকা পাঠিয়েছি। সে যখন যায় তারপরে হচ্ছে 6 মাসের ঘর ভাড়া বাকি ছিল, আমার তখন ভাড়া ছিল প্রায় প্রতি মাসে 18-19 হাজার টাকা ঘর ভাড়া দিতে হয়। তো তখন আমার এই ঘর ভাড়াগুলো প্রায় 60-70 হাজার টাকা ঘর ভাড়া বাকি ছিল। সেইগুলা আমি কি কষ্ট করে যে ম্যানেজ করছি একমাত্র ওপর আল্লাহ জানে আর আমি জানি। তারপরে তার 6 মাসের খাবারের টাকা আমি পাঠিয়েছি, তার কাগজপত্রের জন্য আমি এখান থেকে 2 লাখ টাকার মতো পাঠিয়েছি, আমার শ্বশুরবাড়ির থেকে কিছু দিছে, সব কিছু মিলে আমার প্রায় 4-5 লাখ টাকার মতো একটা খরচ হয় বিভিন্ন, কারণ সে আরও কিছু ঝামেলা ছিল, আমার কিছু পাওনাদার ছিল, তার কিছু কিস্তি ছিল, এগুলো আমাকে একজন সহযোগিতা করছে, একজনের সহযোগিতার মাধ্যমে আমি সেই সমস্যাগুলো সমাধান করি। আর আমি যখন তাকে টাকাগুলো দেই তখন আমি তাকে বলি যে দেখো এই টাকাগুলো কিন্তু অনেক কষ্ট করে টাকা, তুমি কিন্তু এই টাকাগুলো নষ্ট করো না, অনেক টাকা নষ্ট করছে, এই টাকাগুলো নষ্ট করো না, এই টাকাগুলো কাজে লাগানোর চেষ্টা করো, আর তুমি কাজ খুঁজো। সে কাজ খুঁজতো, সে কষ্টের কাজ করতে পারে না, সে কষ্টের কাজ করতে পারবে না, সে মানে এখনো তার মানে কি আপনি টাকা পাঠাইতে হচ্ছে দেশ থেকে? তখন তো পাঠাইছি, পাঠানোর পরে একটা সময় আমি তাকে টাকা পাঠানো বন্ধ করে দেই। আমার সবাই বলতেছে যে তুমি টাকা পাঠায় দিয়া তুমি খারাপ বানাইতেছো এরকেন, তখন আর আমি টাকা দেওয়া বন্ধ করে দিই। তখন সে কাজ খুঁজে পায়, তখন সে কাজ পাইলো। আর এর আগে তুমি কাজ খুঁজার তুমি ট্রাই, আমি এটা সবাইই বলি, কোনো নেশাখোর কোনো আলসা লোকরে আপনি যতদিন সুযোগ দেবেন ততদিন তার এইভাবেই থাকবে। সে পরবর্তীতে কি করছে, পরবর্তীতে সে কাজগুলা পায়, তখন সে নিজে করে সবকিছু চালায়। তো একটা পর্যায়ে আমি না মানে শেষে আসেন, আমি আর গল্প শুনতে চাই না, আমি শেষটুকু শুনতে চাই। ডিভোর্সটা কেন দিলেন? অনেক কারণ এর মধ্যে পাওয়া গেল, একদম কেন ডিসিশনটা নিলেন সেটা বলেন। সে বাইরে নিয়ে যায় আমাকে, তো আমি যখন যাই তখন তাকে বলি যে তুমি কি আমাকে চালাতে পারবা? ওরা বলতেছে হ্যাঁ আমি পারবো। আমাকে তুমি ভালো মতো বুঝে শুনে বলো, তুমি যদি বলো যে হ্যাঁ আমি পারবো তাহলে আমি যাব। তখন সে একটা পর্যায়ে রাজি হয় যে হ্যাঁ আমি পারবো, তুমি আসো। তো আমি তার কথায় আমি আর কি যাই। যাওয়ার পরে সে
কিছু মানে 1-2 মাসের মতন ভালো ছিল, তারপর আর সে কাজ করতে পারে না। এখন আমি তাকে বলছি যে তুমি কাজ খুঁজো, আমরা যদি অল্প টাকাও পাই, অল্প টাকা দিয়ে হইলেও কি আমরা চলতে পারবো। সে যেই কাজ করতেছে ওই কাজগুলো একটা সময় টাকা পাচ্ছে, এক সময় টাকা পাচ্ছে না। একটা সময় ওইখানে আমাদের অনেক একটা খারাপ একটা পরিস্থিতি হয়ে যায় যে আমাদের 2-3 মাসে ভাড়া আটকায় যায়। তো বাড়িওয়ালা তখন আমাদেরকে এমন একটা বিশ্রী অবস্থা করে যে আমি দরজা আটকায় দিছি, সে আমার দরজা ভেঙে মনে হয় আমার রুমে ঢুকবে, যে টাকা না দিলে এখনই ঘর থেকে বের হয়ে যেতে। মানে এত বাজে অবস্থা আমার জীবনে। আমি অনেক কষ্ট করছি, অনেক কিছু করছি, কিন্তু এরকম পরিস্থিতিতে আমার কখনো পড়তে হয় নাই। তো আমি তখন তাকে এই পরিস্থিতি পড়ার আগে আমি তাকে বলতেছি যে তুমি একটা কাজ খুঁজো, তুমি একটা কাজ খুঁজে আমরা যেভাবেই হোক চলি। এবং আমি চেষ্টা করি যে কাজ করার জন্য। তাকে আমি বলি যে তুমি আমার একটা জবের ব্যবস্থা করো। সে বলে কি তোমার কিছু করার লাগবে না, আমি দেখবো। সে পরবর্তীতে আমার কাগজও করতে পারে না। তো আমার এই সব হিস্টোরি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই টুকটাক জানে, তার ছেলের এই বিজনেসে এরকম। তো আমার শ্বশুরবাড়ির লোকজন আজকে যদি ছেলের হইতো, মানে ছেলের কাগজের জন্য টাকা পয়সা দরকার হয়েছিল, তখন তারা ম্যানেজ করে দিছে। বউয়েরটা তো সে শ্বশুরবাড়ি দেবে না, বইটা তারা আমাকে দিবে না, বা আমারটা তারা চিন্তাও করে নাই। কিন্তু আমি তাদের সবকিছু, আমি তার ছেলেরটা তো আমার শ্বশুর আমার ফ্যামিলি। আপনি ভুল করছেন, এটা আপনি ভুল করছেন বলে যাবে আজকে অবস্থা। ভুল করছি দেখেই তো আজকে এই অবস্থা, সেটাই আর কি বুঝতেছে। আমি সবসময় চিন্তা করছি যে পুরুষ মানুষকে কাজ করতে দিতে হবে। আপনি যদি তার মুখে তুলে খাওয়াই দেন, সে কেন কাজ করবে? আমি চেষ্টা করছি যে আমার হাজবেন্ড যেন একটু ভালো থাকে, আমরা যেন ভালো থাকি। তো পরে এক পর্যায়ে আমার আর কাগজপত্র করতে পারে না, তখন আমাকে আসতে হয় এবং অনেক কষ্ট করে আমি আসি। আমাকে আরেকজনের মাধ্যমে সবকিছু প্লেনের বিমানের টিকিটটাও সে পর্যন্ত করে দেয়, করে দিয়ে আমরা তার মাধ্যমে আমি বাংলাদেশে আসি। আসার পরে এখন সবকিছু মিলে না আমি অনেক ডিপ্রেশনে খেলে গেছিলাম। স্বাভাবিক যে একটা মানুষ একটার পর একটা করতেছে, একটার পর একটা করতেছে। হঠাৎ করে আমার মধ্যে না একটা পরিবর্তন আসে, যেটা কিনা আমার কাছে মনে হয় কি এত কষ্ট করছি, এত কিছু করছি, মানে কি পাইলাম? কিছুই পাইলাম না। কত ভালো হইল না। ও দিনের পর দিন এগুলোই করে যাচ্ছে, আমি আর কত দেখব? আমার আর মনে হইতেছে যে আমি পাপ করতেছি, আমার পাপের থেকে আমার বের হয়ে আসতে হবে। মানুষ বলে না যে একটা সময় পাপ করতে করতে নিজের প্রতি অনুতপ্ত হয়, তখন আমার নিজের প্রতি একটা অনুতপ্ত হইলো যে আমি পাপ করতে করতে আমার আর পাপ করতে ভালো লাগতেছে না। আমি তার জন্য এত কিছু করতেছি, আমি আর কিচ্ছু করব না। আমি জব করব না, আমি বিজনেসও করব না, কিচ্ছু করব না। দেখি সে আমাকে চালাইতে পারে কিনা, বা আমি কিছু করব না। এখন একটা ডিপ্রেশনের মধ্যে আমি কি করছি, সুসাইড করার চিন্তা করি। আমি না আমার মা ফ্যামিলির সাথে ঝগড়া হয়, ফ্যামিলির সাথে ঝগড়া করে আমি সুসাইড করার চিন্তা করি। একদম পুরোপুরি মনে করেন আমার ব্যাগের মধ্যে আমি নিছি, আমি রাস্তার মধ্যে আমি মরবো, মানে এরকম। এর মধ্যে আমার হাজব্যান্ডকে কিন্তু আমি SMS করছি যে আমার না এরকম আমি মরে যাবো, হ্যান ত্যান এগুলা কর। কারণ আমার নিজের মধ্যে অনেক অনুতপ্ত ঘুমাচ্ছিল। তখন সে তার ফোন ছিল না, সে পরবর্তীতে দেখছে। দেখার পরে আমাকে ওইখান থেকে আমার এক মানে রিলেটিভ ছিল, তার মাধ্যমে আমি তখন নিজের মনটাকে আস্তে আস্তে আমি চেঞ্জ করে ফেলছি। সে আমাকে বোঝাচ্ছে যে এটা করা ঠিক না, এটা করা ঠিক না। তখন আমার ফ্যামিলি থেকে আমাকে কোনো মানে একটা সান্ত্বনা দেওয়ার পরে আমি তখন তাকে ওই জায়গার থেকে আমি নিজেকে চেঞ্জ করি। তখন আমি কি করছি, একবারে পর্দা করা শুরু করি আর হচ্ছে নামাজ পড়ার ট্রাই করি, নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, যতটুকু পারি আমি নামাজ পড়ি। তো তখন আমি মনের মধ্যে একটা মানে ভয় কাজ করে, আর এবং আমি তখন আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন আনি। তো এখন হঠাৎ তখন আমি যে ডিপ্রেশনে ছিলাম, ওইখান থেকে না আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। কেন দেই? যে আমি তো জানি যে আমার হাজব্যান্ড আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি জানি যে সে আমাকে যতই হোক সে আমাকে ভালোবাসে এবং আমাকে ছাড়া সে থাকতে পারবে না। তা আমি তো জানি যে সে আমি ডিভোর্স দিব, সে এটা মাইনা নিবে না, আর পরবর্তীতে আমাকে সে এসে বলবে যে তুমি ডিভোর্সটা করা। এবং আমি তাকে ডিভোর্স দিয়ে, কোন মেয়েটা এটা করবে যে ডিভোর্স দিয়ে বলবে যে আমি ডিভোর্স দিছি, 3 মাস পরে কিন্তু এটা ডিভোর্সটা ক্যান্সেল করা যায়। তার সাথে কিন্তু আমি কোনো যোগাযোগ অফ করি, তার সাথে আমি কন্টিনিউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছি, কথা বলতেছি। সেও আমাকে ভুল বুঝতেছে। যেখানে আমি জবে ঢুকি মানে বাহিরে, তো ওইখানে ঢোকার পরে না ওই কোম্পানির মানে যে ছিল মালিক, ওনার না একটু সমস্যা ছিল। তো মানে একটু চরিত্রের দিক দিয়ে একটু প্রবলেম ছিল। তো ওই জায়গা থেকে এই জন্য আমি জবটা ছেড়ে দিই। আর জবটা ছেড়ে দেওয়ার পরে ওইখানে একজন স্টাফ ছিল,
সে আমাকে তখন মানে একটা জবের জন্য ব্যবস্থা করে দেবে এই ধরনের একটা কথা বলে। সে খুব ভালো ছিল এবং সে চাইছিল যে ওইখান থেকে যেন আমি চলে এসে একটা ভালো একটা জায়গায় জব করতে পারি। সে আমাকে ওই ধরনের একটা সাপোর্ট দিল এবং সে আমার জানতে পারে যে আমার কাগজপত্র হয়নি, অবৈধভাবে আসি। এটা জানার পরে সে আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দিচ্ছিল এবং সে আমাকে যে কোনো সময় বিপদ আপদে আমাকে বলছে যে তোমার যখনই বিপদে পড়ে তুমি আমাকে বললো। কারণ যেহেতু দেখছে যে আমি যে দেশে আমরা থাকতাম ওই দেশের যে মেয়েগুলো ছিল তাদের থেকে আমি অনেকটাই আলাদা ছিলাম। হিজাব টিজাব পরতাম আমি তখন। তো সে ওইখান থেকে আমাকে একটা ভালো জানতো। তো সে কি করতো, আমি তখন আবার একটু ভিডিও টিডিও করি, তো উনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতো। আর আমি আমার হাজবেন্ডকে বলতাম যে চলো আমরা একটু কাজ করি, মানে মানে কোনো কিছু একটা যদি বলতাম সে তখন সব কিছু দিতাম না, সে বাসায় বসে ঘুমাবে। কিন্তু সে অন্য কোনো মানে তাকে যদি একটা কাজ বলি যে আমার এই কাজটা করে দিতে হবে বা এটা করে দাও, সে কখনো এটা করে না। তো যার কারণে কি আমার অন্যজনে একটা সহযোগিতা নিতে হয়। এখন ওই লোকের সাথে আমার 2-1টা কথাবার্তা হয়েছে, তার সাথে আমার এমন কোনো SMS হয় নাই যে SMS এর মধ্যে ছিল যে তাকে আমি ভালোবাসি, তার সাথে আমার রিলেশন, তার সাথে আমার কোনো কিছু, এমন কোনো কিছু নাই। এমন কোনো কিছু নাই, সেটা আমি এতগুলো মানুষের সামনে আমি আজকে বলতেছি যে তার সাথে আমার কোনো কিছুই ছিল না। কিন্তু সে আমার হাজবেন্ড দেখে যে ওই লোকের সাথে আমার কথা হয়েছে এবং সে মানে আমার সাথে দেখা করতে আসছিল, মানে তার গাড়ি ছিল না, মানে সে একটা ওইখানে তার গাড়ি ছাড়া চলাচল করা একটা সমস্যা। তো সে বলতেছে যে আমি গাড়ি নিয়ে বাইরে ওয়েট করতেছি। এখন আমার হাজবেন্ড মনে করছে যে আমি গাড়িওয়ালা মানুষ দেখা তার সাথে প্রেমে পড়ছি। হ্যাঁ, এখন তার মনে শুধু এইটাই, সে শুধু আমাকে এখন এইটাই খোঁটা দেয়, মানে এখন ডিভোর্স দিছে সে আমাকে বলতেছে যে আমি নাকি গাড়িওয়ালা লোক দেখে আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। কিন্তু সে ছিল কিন্তু দেশের বাহিরের, উনি কিন্তু বাংলাদেশের না, কিন্তু সে ছিল দেশের বাহিরে। তাহলে সে দেশের বাহিরে থাকে আর আমি বাংলাদেশে থাকি, তাহলে আমি তার জন্য কেন ডিভোর্স দিতে যাব? আর আমি যদি অন্য কোনো কারণে যদি আমি তাকে ডিভোর্সই দিই, তাহলে একটা আমি ডিভোর্স দেওয়ার পরে কি আর সে কি তার হাজবেন্ডকে চায় যে না তার হাজবেন্ড আমাকে ফিরে আনো, বা আমি কেউ আচ্ছা উনি আমাকে এটা বোঝায় যে আমি ডিভোর্স দিছি, এখন মনে হয় আমাকে তারা অ্যাকসেপ্ট করতেছে না, মানে যে ডিভোর্স আপনি দিয়েছেন, আপনি উঠায় নেন, হয়ে গেল সে শেষ। বলতেছে যে সে তো আমাকে ভুল বুঝতেছে, সে ভুল বুঝুক, আপনি উঠায় নেন, তারপর দেখি সে যদি সে বলতেছে যে আমাকে নাকি ধোকা দিছে, আমি মানে যে আমাকে নাকি অন্য কেউ ধোকা দিছে, ধোকা দেওয়ার কারণে আমি তাকে ডিভোর্স দিছি। এখন আবার ফিরে আসার চেষ্টা করতেছেন। হ্যাঁ, এখন তাকে শুধু ফিরে আসার চেষ্টা। লাস্টলি যদি আপনার জামাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান। এখন আমি তাকে এটাই বলবো যে সে আমাকে ভুল বুঝতেছে। আসলে আমি ডিভোর্সটা দিয়েছিলাম এটার জন্যই যে যেন আমার হাজবেন্ড আমাকে বুঝে, মানে আমি তো তাকে সব কিছু ক্লিয়ার করছি যে কেন আমি ডিভোর্স দিছি, কিন্তু সে শুধু একটাই বুঝতেছে যে আমি নাকি অন্য লোকের জন্য আমি তাকে ডিভোর্স দিছি, এখন আমাকে সে রিফোর্স করছে, এই জন্য আমি এখন তার কাছে ফিরে যাচ্ছি। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না। আমি তার জন্য এতগুলা বছর স্ট্রাগল করছি, খেয়ে না খেয়ে, মানুষের কথা শুনে, সব কিছু দিক থেকে আমি তার সাথে মানে সংসার করার জন্য আমি ট্রাই করছি। অনেক কিছুই অনেক কিছুই করছি। আমিও দোয়া করি বোন, তো এখন হচ্ছে ঠিক যে সে এখন এই সামান্য একটা বলে সে আমাকে একটাবার রিকোয়েস্ট করে না যে দেখো তুমি আমার কাছে চলে আসো, বা আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট করার কিছু নেই, ঠিকই আছে, এটা আমি মনে করি ঠিক আছে। কেউ একবার ছেড়ে গেলে তার আপনি জোর করে আনবেন, এটা ঠিক না। এটা আমি একটা ছেলে হিসেবে আমি এটাই করতাম। কিন্তু এখন তার সাথে তো আমার মনে করেন যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে তার ভুলের জন্য আমি ঝগড়া করতে পারেন আপনি, কিন্তু সে ঝগড়া করলে সে এই জিনিসটা সিরিয়াসলি নেয় না, মানে না নিলে আপনি সে যা যা করছে এই যে কোনো একটা কারণেই যথেষ্ট। একবার নেশা করছে ফাইন, 2বার নেশা করছে তখনই আপনি ডিভোর্স দেওয়া দরকার ছিল। 3-এর পর দিন করছে, আপনি জানছেন, তারপরে দেন নাই, সো দ্যাটস ইওর ম্যাটার। এনিওয়ে, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। আমি আমার পৃথিবীর সমস্ত নেশাখোর গাঁজাখোরদের মানে গার্লফ্রেন্ড সুন্দর হয়, বউ সুন্দর হয়। আমি তাকে অনেক বেশি ভালোবাসি, কারণ তার এত কিছুর পরও আমি তার দোষগুলো না আমার কাছে কেন আমি না বোন, এটা আমি ভিডিও বানাইছিলাম এটা নিয়ে যে গাঁজাখোরদের নেশাখোরদের প্রতি মেয়েদের এত টান কেন। বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত উত্তরটা পাই নাই। আপনি জানেন কেন আপনি আপনাকে এত আসলে যে তার না কিছু কিছু মায়া আছে যে মানে সে আমাকে কিছু কিছু ভালোবাসে, যেমন আমি কোনো কিছু মানে তার যখন তার কাছে কখনো টাকা পয়সা পাবে যেটাই থাকুক না কেন, সে আমাকে কখনো না করে না যে তুমি এটা করবা না, তুমি এটা করবা না। আর এই জিনিসগুলো না আমার কাছে সব থেকে ইমোশনাল লাগে যে সে তো আমাকে ভালোবাসে,
কিন্তু সে এই জিনিসটা বোঝে না যে আমি যদি তাকে ভালোই না বাসতাম তার জন্য তো আমি এত কষ্ট করতাম না আমরা এটা নিয়ে জিজ্ঞেস করছিলাম একটা পয়েন্ট পাওয়া গেল এই যে নেশাখোরদের প্রতি মেয়েরা ভালোবাসে একটা পয়েন্ট বললেন যে যখন টাকা থাকে তখন খরচ করে 2 নাম্বার সব থেকে বেশি না তার প্রতি আমার খুব ইমোশনাল কাজ করে এটাই যে সে মানুষ হিসেবে অনেক ভালো একজন মানুষ, তার নিয়ম মানসিকতা অনেক ভালো, কিন্তু তার মানে সরলতা আমি মনে করি যে আমি যদি তার পাশে না থাকি কিছু সে মনে হয় আরো বিপদে পড়বে। কিছু মানে বিশ্বাস করে কিছু হবে কিন্তু আমার কাছে এই জিনিসটা মনে হয় এই আপনি ছাড়া সে 25 বছর বয়সে ছিল না বড় ভালো ছিল এটা তাকে বলতে পারি না, মানে আমার কাছে মনে হয় কেন যে সেটাই খুঁজতেছে আসলে ভালোবাসার না কোনো মানে থাকে। কারণ থাকে না, কেন সেটা আপনি মানুষ স্বীকার করে না কিন্তু কারণ থাকে মানে মায়া, আসলে মায়া ভালোবাসাটা থেকে বড় হচ্ছে মায়া। একটা মানুষের যখন যার প্রতি মায়া থাকে সে যতই চেষ্টা করে সে মায়াটা কাটানো চায়। তাহলে ওই মায়াটা কেন লাগে নেশাখোরদের প্রতি সেইটাই বাড়ানোর চেষ্টা করে তাকে অসহায় লেখা করে আমার কাছে মনে হয় সে অনেক অসহায়। আমি যদি না থাকি তাহলে সে মনে হয় ভালো থাকবে না। এই জিনিসটা আমার কাছে মনে এবং আমি আপনাকে বলি আমি যতগুলো নেশাখোরকে দেখছি প্রত্যেকটা নেশাখোর এমন একটা ফেস করে থাকে ও ও আমি অনেক আদর চাই আমি অনেক অসহায় আমার কেউ নাই আমাকে কেউ আদর করে না আমার লাইফে অনেক বাজে ঘটনা আমার পাশে কেউ নাই প্রত্যেকটা নেশাখোর আমি অন্তত 20,000 নেশা করছি প্রত্যেকটা এরকম এ নিয়ে বোধ থ্যাংক ইউ সো মাচ